সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বোর্ডে কী ধরনের সৃজনশীল প্রশ্ন হয় এবং সেগুলোর উত্তর আমরা কীভাবে করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই ক্লাসে তোমাদের জন্য একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেন নিয়েছি। ঢাকা বোর্ড 2019 সালে এই সৃজনশীলটা এসেছিল, প্রশ্ন নম্বর 1। তো এখানে তোমরা উদ্দীপকে দেখতে পাচ্ছ f of x equal to modulus of f of 5x minus 3, যেখানে x is not equal to 3/5 এবং এরপরে z equal to 3x plus 2y, x equal to x plus 2y is greater than 4, 2x plus y is greater than or equal to 4, x plus y is less than or equal to 5 এবং xy is greater than or equal to 0। তো এই দুটি লাইন হিসেবে উদ্দীপক হিসেবে দেওয়া আছে এবং আমাদের তিনটি প্রশ্ন রয়েছে। তিনটি প্রশ্ন হচ্ছে কতে বলা হচ্ছে -7 লেস দেন এক্স লেস দেন -1কে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। খতে বলা হচ্ছে 1/f of x গ্রেটার দেন ইকুয়াল টু 2 হলে অসমতাটির সমাধান সেট সংখ্যা রেখে দেখাও এবং গতে বলা হচ্ছে লেখচিত্রের সাহায্যে z এর সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো প্রথম দুটি প্রশ্ন ক এবং খ, এই দুটি প্রশ্ন এসেছে বাস্তব সংখ্যা থেকে এবং গ এর প্রশ্নটি এসেছে হচ্ছে তোমার যোগাশ্রয়ী প্রোগ্রামিং অংশ থেকে। তো আমরা আজকে দেখি যে ক এর সমাধান আমরা কিভাবে করব। তাহলে 1 নং প্রশ্নের উত্তর, ক। কতে আমরা কিভাবে সমাধান করব? দেখা যাচ্ছে -7 লেস দেন এক্স লেস দেন -1, তাহলে -7 লেস দেন এক্স লেস দেন -1, এটাকে আমরা কি করতে পারি? আমরা সব পাশে কি করব? 4 অ্যাড করে দেব। -7 প্লাস 4 লেস দেন এক্স প্লাস 4 লেস দেন -1 প্লাস 4। তাহলে 4 অ্যাড করে দিলে কি হচ্ছে? আমরা এখানে পাচ্ছি -3 লেস দেন এক্স প্লাস 4 লেস দেন 3। তাহলে এখান থেকে কি পাবো? যেহেতু বাম পাশে -3 ডান পাশে +3, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস 4, এটাকে মডুলাস অফ এক্স প্লাস 4 ইজ লেস দেন 3। এটাই হচ্ছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশিত হলো। ঠিক আছে, তাহলে এইখানে প্রশ্ন জাগতে পারে যে 4টা আমরা কিভাবে পাবো, যে আমরা কিভাবে বুঝবো যে এখানে 4টা অ্যাড করতে হবে। এটা খুবই সহজ। তুমি দেখো এই পাশে কি আছে? -7, এই পাশে আছে 1, তাহলে -7 এবং প্লাস -1 এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে -4। তো -4 যদি পাই তাহলে আমাদের এখানে +4 করতে হবে সব দিকে, আর যদি +4 পেতাম তাহলে আমরা কি করতাম? -4 করতাম সব জায়গায়। যেটা পাবো তার অপোজিট কাজটা করতে হবে। তো এভাবে আমরা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারি। এই ধরনের প্রশ্নগুলোর সলিউশন এভাবে করতে হবে আর কি। তো এখন আমরা কি করব? এখন আমরা পরের প্রশ্নটার উত্তর করব। পরের প্রশ্নটার উত্তর কিভাবে করব? 1 নং প্রশ্নের উত্তর খ। তাহলে 1 নং প্রশ্নের উত্তর খতে আমরা পাবো হচ্ছে 1/fx is greater than or equal to 2। তাহলে 1/f of x is greater than or equal to 2 এটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? বা 1/modulus of 5x minus 3 is greater than or equal to 2। তো যেখানে কি বলা হয়েছে? যেখানে x is not equal to 3/5, তাহলে
আমরা জানি যে এফ অফ এক্স এর মান 5x মাইনাস 3 মডুলাস হবে, আর এক্স কি হবে না, 3/5 হবে না। তো এখান থেকে আমরা লিখতে পারি বা যদি আমরা এই যে অসমতাটা এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাই আমরা লিখব 5x মাইনাস 3 বিপরীতকরণ করলে মানে 1 বাই হলে যা হয় ইজ কি হবে, গ্রেটার দেন আছে তাহলে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে এটা হলো পরবর্তী ধাপে। তো এখান থেকে আমরা কি লিখব, বা আমরা যদি হাফ নিয়ে আসি তাহলে মাইনাস হাফ লেস দেন অর ইকুয়াল টু 5x মাইনাস 3 লেস দেন অর ইকুয়াল টু হাফ। তো এই অবস্থায় আমরা পাবো। তো এখন আমরা সব দিকে যদি 3 যোগ করে দেই তাহলে কিন্তু এই মাঝখান থেকে 3টা চলে যাবে। তো এর পরের অংশে গিয়ে আমরা কি করব, এর পরের অংশে গিয়ে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে পরের অংশে গিয়ে আমার এটা ছিল 1 মানে ক, এখানে লিখব বা মাইনাস হাফ প্লাস 3 লেস দেন অর ইকুয়াল টু 5x ইজ লেস দেন অর ইকুয়াল টু হাফ প্লাস 3। দেখো আমরা তিন পক্ষে 3 যোগ করে দিয়েছি, মাঝখানে 3 যোগ করে প্লাস 3 এবং মাইনাস 3 জিরো হয়ে গেছে, শুধুমাত্র 5x আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, বা 3 আর 2 যদি এখানে আমরা নিই 2 মাইনাস 1 প্লাস 6 লেস দেন অর ইকুয়াল টু 5x লেস দেন অর ইকুয়াল টু নেই 2 তাহলে 1 প্লাস 6। তাহলে এখান থেকে পাবো -5/2 লেস দেন অর ইকুয়াল টু 5x আর লেস দেন অর ইকুয়াল টু 7/2। তাহলে এখানে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, যদি এখানে 5 আছে x এর সঙ্গে তাহলে 3 দিকে 5 কি, 5 হচ্ছে ধনাত্মক রাশি, ধনাত্মক রাশি দিয়ে যদি আমরা 3 দিকেই ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, এখানে পাবো 5 দিয়ে ভাগ করে -1/2 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 7/10। এখানে আমরা 5 দিয়ে ভাগ করেছি, 5 যেহেতু ধনাত্মক এই কারণে কিন্তু আমাদের চিহ্নগুলো পরিবর্তিত হয়নি, কি হয়েছে চিহ্নগুলো যেমন ছিল তেমনই আছে। তাহলে আমি কি পেলাম, এক্স হচ্ছে -1/2 থেকে 7/10 এর মাঝামাঝি। তাহলে আমাদের সংখ্যা রেখার সেটটা কি হবে, তাহলে সমাধান সেট হবে নির্ণেয় সমাধান সেট, নির্ণেয় সমাধান সেট হবে x belongs to real number, x বাস্তব সংখ্যা যেন কি হবে -1/2 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 7/10। তো এটাকে কিন্তু আমরা একটা ব্যবধি আকারেও লিখতে পারি। ব্যবধি আকারে লিখলে আমরা কি পাবো, যেহেতু লেস দেন ইকুয়াল টু আছে তাহলে বদ্ধ ব্যবধি হবে -1/2 কমা আর বদ্ধ ব্যবধি হলে 7/10। এই যখন ইকুয়াল টু সাইন থাকে, ইকুয়াল টু চিহ্ন থাকে তখন আমরা বদ্ধ ব্যবধি দিই, আর যদি এখানে শুধু ইকুয়াল সাইন হতো তাহলে কিন্তু আমরা খোলা ব্যবধি ব্যবহার করতাম। আর এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান সেট। এবার আমাকে বলেছে সংখ্যা রেখায় দেখাতে হবে। তো সংখ্যা রেখায় দেখানোর জন্য আমরা কি করতে পারি, সংখ্যা রেখায় দেখানোর জন্য আমরা আগে সংখ্যা রেখাটা আঁকবো। সংখ্যা রেখায় আমরা দেখি 7/10, তাহলে আমরা এখানে দিই 0, এখানে দিই হচ্ছে 1, 0 আর -1 যদি এখানে দিই তাহলে এই জায়গায় হবে হচ্ছে -1/2। তাহলে আমরা এই জায়গায় নিলাম -1/2, এখানে কালো গোল্লা দেব, কালো গোল্লা দেব কেন, কারণ এখানে ইকুয়াল সাইন আছে তাহলে কালো গোল্লা দিব। আর এখানে দিব হচ্ছে 1, দেখো 7/10 মানে 7/10 মানে এই 1-এর 10 ভাগের 7 ভাগ। তো এই জায়গাটাকে 10 ভাগ করে তার 7 ভাগ নিলে মোটামুটি এই সব এরিয়ায় গিয়ে এরকম একটা এরিয়ায় গিয়ে আমি কি পাবো,
10/7 10/7 আমি এরকম নিলাম, এটা হচ্ছে 7/10। তো এই জায়গাটাকে আমরা কি করব, শেড দিয়ে দেব বা মোটা করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। এটাই হচ্ছে সংখ্যা রেখায় প্রকাশ। সংখ্যা রেখা আমি হাত দিয়ে আঁকছি বলে তোমরা হাত দিয়ে আঁকবে না, তোমরা অবশ্যই সুন্দর করে স্কেল দিয়ে আঁকবে। এটার জন্য তোমাকে নাম্বার দেওয়া হচ্ছে, তাই কোনো কাজ অযত্ন নিয়ে করবে না, অবহেলা নিয়ে করবে না, খুব সুন্দর করে এই ধরনের কাজগুলো তোমরা করবে। তো এখন আমরা যেটা করব, আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব। পরবর্তীতে আমরা দেখছি লেখচিত্রের সাহায্যে জেড এর সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে আমরা লেখচিত্রের সাহায্যে যদি জেড এর সর্বনিম্ন মান নির্ণয় করতে চাই, আমি আমার কাজের সুবিধার্থে এই অংশটুকুকে ডিলিট করে দিচ্ছি। কাজের সুবিধার্থে আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমরা দেখো কিভাবে এই যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের সমস্যাটা সমাধান করি। তাহলে যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের গতে দেওয়া আছে 1 নং প্রশ্নের উত্তর। গ 1 নং প্রশ্নের উত্তর গতে আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রামটা দেখো, দেওয়া আছে z সমান সমান 3x প্লাস 2y। 3x প্লাস 2y মানে হচ্ছে আমাদের অভীষ্ট ফাংশন। অভীষ্ট ফাংশন হচ্ছে 3x প্লাস 2y। তাহলে এটার মানকে আমাদের কি করতে হবে, যা মিনিমাইজ করতে হবে। তাহলে সর্বনিম্নকরণ করতে হবে। শর্তসমূহ কি? শর্তসমূহ হচ্ছে এখানে x প্লাস 2y greater than or equal to 4, 2x plus y greater than or equal to 4, আর বলছে x plus y এইটা কিন্তু লেস দেন অর ইকুয়াল টু 5, আর x, y এটা 0। আমরা জানি যে x y সব সময় 0 থাকে। একটা এই যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের সমস্যাগুলোতে x এবং y এর মান সর্বদাই 0-র সমান অথবা 0-র চেয়ে বড় হয়, কখনোই ঋণাত্মক মান থাকে না, অর্থাৎ x এবং y অঋণাত্মক রাশি হয়। তো এই অঋণাত্মক রাশির ক্ষেত্রে আমরা এই কাজটা করি। তো এখন আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অসমতাগুলোকে শর্তে প্রদত্ত অসমতাগুলোকে কি করি, সমীকরণ আকারে লিখে পাই। কি পাই বলতো? শর্ত এখানে পাই হচ্ছে x প্লাস 2y ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে কি লিখতে পারি, বা আমরা 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আসে x বাই 4 প্লাস y বাই 2 ইকুয়াল টু 1। এখানে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 4, এটাকে যদি আমরা লিখি তাহলে আসবে x বাই 2 প্লাস y বাই 4 ইকুয়াল টু 1। আচ্ছা, x প্লাস y ইজ লেস দেন ইকুয়াল টু 5, এটাকে যদি আমরা সমতা আকারে লিখি তাহলে কি আসবে, সমান সমান দিব আমরা, সমান সমান 5, এটাকে লিখতে পারি x বাই 5 প্লাস y বাই 5 ইকুয়াল টু
1। সমতা আকারে কেন লিখলাম? এই সমতাগুলোই হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন। এই এই শর্তের বাউন্ডারি লাইন হচ্ছে এই সমতাগুলো। এই বাউন্ডারি লাইনগুলো বের করার জন্যই আমরা এই সমতাগুলো লিখলাম। এটা আগের অঙ্কের এক অংশ বিশেষ, তো আমি এটা মুছে দিচ্ছি। তো এখান থেকে আমরা দেখো তিনটা সমীকরণ পেয়েছি। একটা হচ্ছে x+4 প্লাস y+2 = 1, x+2 প্লাস y/4 = 1, x/5 প্লাস y/5 = 1। তো এখন আমাদের কাজ আপাতত শেষ। এখন আমরা যেটা করব, আমরা গ্রাফ পেপার নিব। গ্রাফ পেপার নিলে কীভাবে নিব? গ্রাফ পেপার দেখো, এখানে একটা গ্রাফ পেপার তৈরি হয়ে গেছে আমার এখানে। তো তোমরা তোমাদের মতো করে নেবে। আচ্ছা, আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকবো। তো প্রথমে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবো। যেহেতু আমার এক্স এর মানটাও 0 থেকে বড়, ওয়াই এর মানটাও 0 থেকে বড় বা সমান, তাহলে আমরা শুধু প্রথম চতুর্ভাগটাই আঁকবো। প্রথম চতুর্ভাগ ছাড়া অন্য কিছুই আমরা কনসিডার করব না। কিন্তু সরল রেখা আঁকার জন্য আমাদের অনেক সময় অন্যান্য চতুর্ভাগ দরকার হতে পারে, কিন্তু আমরা কি করব, প্রথম চতুর্ভাগ ছাড়া অন্য কোনো চতুর্ভাগের কথা মাথায় আনবো না। এটা ধরো ওয়াই অক্ষ, এটা হল এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম। এখন একটু খেয়াল করে দেখো, এক্স অক্ষ থেকে প্রথম শর্ত এইটা, প্রথম শর্ত হতে প্রাপ্ত সরলরেখা এক্স অক্ষ হতে কি করায়, এক্স অক্ষ হতে 4 একক দৈর্ঘ্য কেটে নেয়। তাহলে আমরা এক্স অক্ষ হতে 4 একক দৈর্ঘ্য 1 2 3 4, এক্স অক্ষ হতে 4 একক দৈর্ঘ্য কেটে নেবে, আর ওয়াই অক্ষ হতে ধনাত্মক দিক থেকে 2 একক কেটে নেবে। তাহলে এটা 2। এই যে সহজে আঁকার জন্যই আমরা খণ্ডিতাংশের সমীকরণ নির্ণয় করেছি। খণ্ডিতাংশের সমীকরণ আকারে কেন প্রকাশ করেছি? যাতে সহজে সরলরেখাগুলো আমরা আঁকতে পারি। এবার দেখো, এখান থেকে দেখো 2x + y = 4, এটা x অক্ষ থেকে 2 অক্ষ কেটে নেয় এবং y অক্ষ থেকে 4 অক্ষ কেটে নেয়। তাহলে y অক্ষ কোনটা? এখানে হচ্ছে y অক্ষে 4, তাহলে আর এখানে হচ্ছে x অক্ষে 2। তাহলে আমরা বলতে পারি এইরকম একটা সরলরেখা আমরা পাবো। ভালো করে আঁকার জন্য মুছে দিলাম। যাই হোক, আমার স্কেল ছাড়া হাতে আঁকতে গিয়ে কম্পিউটারের পর্দায় এটা আঁকা বাঁকা হচ্ছে। তোমার স্কেল দিয়ে আঁকার সময় খুব সুন্দর সরলরেখা হবে। তো এটা হবে হচ্ছে দ্বিতীয় সরলরেখা। তাহলে এই সরলরেখার নাম আমরা 1 নম্বর দিয়ে রাখি, এটার নাম দিয়ে রাখি 2। হ্যাঁ, আর 3 নম্বর সরলরেখা কোনটা? 3 নম্বর। এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখো, আর এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এবার আমাকে বলেছে y = 5, y থেকে 5 একক এবং x থেকে 5 একক কেটে নেয় কে? 3 নম্বর সরলরেখা। তাহলে এটা হচ্ছে 5 আর এখানে হচ্ছে এটা 5। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে এরকম একটা উভয় অক্ষ থেকে 5 একক কেটে নেবে, এরকম একটা সরলরেখা পাবো। তাহলে কীরকম পাবো? আমি যদি একটু কালার পেন ব্যবহার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি এখান থেকে এই পর্যন্ত সরলরেখা আঁকলাম। এটা এটা হচ্ছে লাস্টেরটা। অন্যগুলো একটু কালার ব্যবহার করতে পারি। এটা নিলাম সবুজ, ধরো এটা সবুজ কালারের সরলরেখা দিলাম।
আমি কালার পেন ব্যবহার করছি, তোমরা পেন্সিল ব্যবহার করবে, কোনো কালার পেন ব্যবহার করবে না। এই নীলটার নাম হচ্ছে 3 নং সরলরেখা। এবার তোমরা দেখো আমরা অনেকগুলো এরিয়া পেয়েছি, তো আমরা এই পয়েন্টগুলোর নামকরণ করি। মনে করি এই পয়েন্টের নাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। এরকম নামকরণ করলাম। এবার আমরা একটু খেয়াল করে দেখব যে আমাদের অভীষ্ট এরিয়া কোনটা, অভীষ্ট এলাকা কোনটা। কিভাবে দেখব? দেখো এখানে বলছে x+8। এখন সরলরেখার কাজ কিন্তু আমার শেষ, তাহলে আমরা কোথায় চলে যাব? শর্তে চলে যাব। এবার শর্তে চলে যাই, দেখি বলছে x+2y 4 হতে বড়। তাহলে x এর মান 0 বসাই, y এর মান 0 বসাই, তাহলে যদি দুইটাই 0 হয় তাহলে 0 বসাইলে সেটা 4 হতে কি বড় হয়? সেটা কিন্তু 4 হতে বড় হয় না। তাহলে 0 বসালে আমরা একটা ভুল রেজাল্ট পাচ্ছি। তাই আমরা কি করব? আমরা বিপরীত দিকে, অর্থাৎ এই 1 নং রেখা যেটা, এই যে 1 নং রেখা যেটা, তার 0 0 যে পাশে আছে, মূলবিন্দু যে পাশে আছে, তার বিপরীত দিকে আমরা অ্যারো চিহ্ন দেব। এবার মূলবিন্দুর মান কোথায় কোথায় বসাই? দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় শর্তে বসাই। মূলবিন্দুর মান দ্বিতীয় শর্তে বসাইলে একটা ভুল রেজাল্ট আসে। দেখো x এর মান যদি 0 হয়, y এর মান যদি 0 হয়, তাহলে 0 0 0 ইজ গ্রেটার দেন 4। তাহলে 2 নং সরলরেখার যে পাশে 0 আছে সে পাশটা ভুল। তাহলে সঠিক কোন পাশটা? 0 যে পাশে নেই সেই পাশটা। তাহলে আমরা 2 নং সরলরেখার, দেখি 2 নং সরলরেখা কোথায়? এই যে 2 নং সরলরেখা, এইখানে দেখছো 2 নং সরলরেখা। 2 নং সরলরেখার বাম দিকে 0 আছে, তাহলে আমরা কি করব? বাম দিকে অ্যারো চিহ্ন না দিয়ে ডান দিকে অ্যারো চিহ্ন দিব, এইদিকে অ্যারো চিহ্ন দিব। তাহলে আমরা বুঝলাম যে 1 নং সরলরেখারও ডান দিকে যেতে হবে, উপর দিকে যেতে হবে, অথবা মূলবিন্দু যে পাশে আছে তার অপোজিটে যেতে হবে। 2 নং সরলরেখারও মূলবিন্দু যে দিকে আছে তার অপোজিটে যেতে হবে। এবার 3 নং শর্তে গিয়ে 0 0 বসাই। 3 নং শর্তে গিয়ে যদি 0 0 বসাই, সেটা কি হয়? 0 0 লেস দেন 5। তাহলে এটা কি সঠিক না ভুল? 0 0 বসালে সঠিক একটা বাক্য তৈরি হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে 3 নং সরলরেখা যেটা, 3 নং সরলরেখার যে পাশে 0 0 আছে আমরা সেই পাশটা নিব। তাহলে 3 নং সরলরেখার যে পাশে 0 0 আছে আমরা সেই পাশটা নিব, অর্থাৎ 3 নং সরলরেখার থেকে 0 0 যেদিকে আছে সেই দিকে অ্যারো চিহ্ন দিব। তাহলে এখন আমরা দেখি কোন এলাকাটা তিনটা রেখা দ্বারাই সিদ্ধ হয়। দেখো এই এই অংশটা, এই অংশটা আমরা নেব না কেন? কারণ এই রেখাটা 1 এবং 2 এর উল্টা পাশে আছে। এই অংশটা আমরা কেন নিব না? এই অংশটা নিব না কারণ এটা 1 এর ঠিক পাশে আছে, 3 এরও ঠিক পাশে আছে, কিন্তু 2 এর উল্টা পাশে আছে। এই এলাকাটাও আমরা নেব না, কারণ হচ্ছে এটা 1 এর উল্টা পাশে আছে, 2 এর ঠিক পাশে আছে, 3 এর ঠিক পাশে আছে, কিন্তু 1 এর উল্টা পাশে আছে। এবার আমরা এই এলাকার কথা ভাবি। এই এলাকাটা সবার কাছেই ঠিকঠাক মতো আছে, তাহলে আমাদের সমাধান রেখা হবে হচ্ছে এটা, ডিই, ডিইএফ। তো আমি এটা ক্লিয়ার করার জন্য এখানে হচ্ছে অবাঞ্ছিত দাগগুলো মুছে দিচ্ছি। এখন আমরা কোন অংশটুকু নিব? কোন অংশটুকু নিব? শুধুমাত্র প্রথম চতুর্ভাগে যে অংশটুকু আছে সেটা নিব। কেন নিব? কারণ আমাদের বলা হয়েছে x এবং y 0 থেকে বড়। আমরা যদি দ্বিতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে যাই তখন কিন্তু আমরা দেখব x y বড় না। তাহলে আমাদের কৌণিক বিন্দুগুলো কোনটা? ডি, ই, এফ, তারপর এটা হচ্ছে বি,
এটা হচ্ছে সি। তো আমরা কয়টা কৌণিক বিন্দু পেলাম? 5টা কৌণিক বিন্দু পেলাম। 5টা কৌণিক বিন্দু হচ্ছে, তাহলে আমরা লেখচিত্রের বা আমরা লিখি গ্রাফ কাগজে 1, 2 ও 3 নং সমীকরণ আঁকি। সমীকরণ হতে প্রাপ্ত সরলরেখা আঁকি এবং প্রদত্ত শর্ত সাপেক্ষে কি করি? প্রদত্ত শর্ত সাপেক্ষে সমাধান এলাকা পাওয়া যায় নির্ণয় করি। ঠিক আছে, এই যে করলাম। এখন সমাধান এলাকা কোনটা? সমাধান এলাকা হচ্ছে ডি ই এফ বি সি। এইটা হচ্ছে সমাধান এলাকা ডি ই এফ বি সি। নিচে সংখ্যা রেখাটা আগের সমস্যা থেকে প্রাপ্ত, তাই এটা মুছে দিচ্ছি। তো এই যে সমাধান এলাকা পেলাম, এখন সমাধান এলাকা থেকে আমরা কি করব? কৌণিক বিন্দুগুলো নির্ণয় করি। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাই? দেখো সহজ। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়াই অক্ষের উপরে, যেহেতু তাহলে এক্স এর মান 0 আর ওয়াই এর মান হচ্ছে 5। আবার ই বিন্দুর স্থানাঙ্ক দেখো একই জিনিস, ওয়াই 0 4। আর এফ বিন্দুর স্থানাঙ্ক এখন এফ বিন্দুর স্থানাঙ্ক তুমি কিভাবে পাবা? এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের ছেদবিন্দু। তাহলে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণের ছেদবিন্দু হচ্ছে এফ। তাহলে এফ এর স্থানাঙ্ক হচ্ছে কিভাবে বের করবা? তুমি অনেক সময় এমনভাবে হতে পারে যে তুমি গ্রাফ পেপার থেকেই এটা বের করে ফেলতে পেরেছো, মানে গ্রাফ পেপারেই বিন্দুটা বোঝা যাচ্ছে। আবার অনেক সময় হতে পারে গ্রাফ পেপারে বোঝা যাচ্ছে না, তখন তোমাকে এটা সমাধান করতে হবে। তাহলে কীভাবে সমাধান করবা? 1 আর 2 সমাধান করবা। 1 নংয়ে কী পাওয়া গেছিল? 1 নংয়ে পাওয়া গিয়েছিল হচ্ছে x + 2y = 4 আর 2x + y = 4। তো তুমি যদি সমাধান করো, দেখো 2 দিয়ে গুণ করে যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা পাই হচ্ছে 2x + 4y = 8। তাহলে 2x 2x কাটা যাবে, 4y থেকে y গেলে হচ্ছে 3y আর 8 থেকে 4 গেলে হচ্ছে 4। তাহলে আমরা পাবো হচ্ছে 3y = 4। তাহলে y এর মান পাবো হচ্ছে 3/4। আর x এর মান কি পাবো? x এর মান পাবো হচ্ছে x = এটা হচ্ছে f বিন্দুতে x = কত পাবো? x = হচ্ছে 4 - 2y, তার মানে 4 - 3/2। তাহলে পাবো 8 থেকে গেল, তাহলে 5/2। তাহলে 5/2 হবে x এর মান 2.5 আর y এর মান হচ্ছে 3/4। তাহলে আমরা বলতে পারি এটা হবে f বিন্দুতে হবে, কি করলাম? 1 আর 2 সমাধান করে পেলাম। তোমরা ক্যালকুলেটরের সাহায্যেও সমাধান করতে পারো। 5/2 কত 3/4। এবং এফ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। জি বিন্দুর স্থানাঙ্ক কত? সরি, বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে, দেখো বি বিন্দু হচ্ছে এক্স অক্ষের উপরে, তাহলে 40। আর সি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স অক্ষের উপরে, তাহলে 50। তো এই সমাধানের এলাকাগুলো, এলাকার কৌণিক বিন্দু পেয়ে গেলাম। এখন এই কৌণিক বিন্দুতে
তাহলে 0.5, এখানে জেড এর মান কত? জেড সমান সমান, জেড এর ফাংশনটা কি ছিল? জেড এর ফাংশনটা ছিল যে 3x + 2y। তাহলে আমরা লিখব 3 × 0 + 2 × 5, এই যে মানগুলো বসিয়ে বসিয়ে জেড এর সমীকরণে জেড এর ভেতরে এই মানগুলো বসিয়ে বসিয়ে পাচ্ছি এটা, তাহলে এটা পাবো 10। তারপর এখানে জেড সমান সমান কী হবে? 3 × 0 + 2 × 4, তাহলে কত হয়? 8। তারপরে এখানে জেড এর মান কত হবে? 3 × 5/2 + 3 × 3/4, কত আসে? 20/3। আচ্ছা, আমরা এখানে একটু দেখি আমাদের অ্যান্সারটা কি ভুল আসছে কিনা। ভুল হচ্ছে, এখানে হচ্ছে অ্যান্সারটা 4/3 হবে, আর এখানে হচ্ছে 2y, তাহলে এখানেও 4/3 হবে। তাহলে এখানে 3 4 12, 12 থেকে 4/3, তাহলে 4 - 2, তাহলে 8/3 হবে। 3 4 12 থেকে 8 গেলে এটাও 4/3 হবে, তাহলে এখানে হবে 4/3 4/3। আমার একটু ভুল আছে ক্যালকুলেশনে, ঠিক করে নাও। 4/3 আর এখানে হবে 4/3, 4/3 4/3, তাহলে এফ বিন্দুতে কি হবে? জেড সমান সমান 4/3 + 3 × 4/3, তাহলে এখানে 3 3 কাটা যাবে, এই 3 3 কাটা যাবে, অ্যান্সার হবে 8। আচ্ছা ভালো, এবার হচ্ছে জেড এর সমান সমান কত হবে? এখানে জেড হবে হচ্ছে 3 × 4 + 2 × 0, এখানেও ভুল হয়েছে একটা, ঠিক করে নিই, একবারে ঠিক করি ভালো করে। এফ বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 4/3 4/3, তোমরা ক্যালকুলেটারে বের করে নিতে পারো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। 4/3 4/3, তাহলে এখানে 3 × 4/3 + 2 × 4/3 কত আসে? এটা আসে হচ্ছে 3 3 এখানে 9 4 11, 3 2 6 4 10, 3 3 9 9 4 13, 3 3 সরি যোগ না তো গুণ, তাহলে 3 4 12, এটা এটা কাটা গেল, এটা এখানে থাকলো 4, তাহলে 4 + 8/3, তাহলে আসে 3 4 12, 12 আর 8 20/3, 20/3 মানে কত? 3 5 15, 3 7 21, 3 6 18, 6 2/3, তাহলে এটা হচ্ছে 6 সমস্ত 2/3 হচ্ছে এটার অ্যান্সার। তো এখানে কি আসবে? 3 4 12, আর এই লাস্টেরটা জেড এর ভ্যালু আসবে হচ্ছে 3 × 5 + 2 × 0, তাহলে 3 5 15। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচাইতে কম ভ্যালু আসছে হচ্ছে 10-এ আসে নাই, সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 6 সমস্ত 2/3, এটাই সবচেয়ে কম ভ্যালু। তাহলে আমরা বলতে পারি, সুতরাং জেড এর সর্বনিম্ন মান, জেড এর সর্বনিম্ন মান হচ্ছে 6 সমস্ত 2/3, যেখানে x সমান সমান 4/3, y সমান সমান 4/3। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা নিজেরা যে কোনো একটা বোর্ড প্রশ্ন নিয়ে এখন সমাধান করার চেষ্টা করো, দেখবে যে তোমাদের কাছে অনেক সহজ মনে হতে পারে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।